মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকটের সংখ্যায় পেট্রোল পাম্পে ভিড়, প্রয়োজনের অতিরিক্ত নেয়ায় তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। তেলের সীমা বেঁধে দিল বিপিসি। হরমুজ প্রণালী বন্ধ থাকায় 1,00,000 টন ক্রুড অয়েল নিয়ে সৌদি বন্দরে আটকে বিপিসির জাহাজ। সময় মতো না পৌঁছালে জ্বালানি খাতে দেখা দিতে পারে অনিশ্চয়তা। কোনোভাবেই ফিরছে না রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা, চলাচলে ভোগান্তি আর ঝুঁকি যেন নগরবাসীর নিয়তি। প্রয়োজন সরকারের সদিচ্ছা, মত বিশেষজ্ঞদের। রাজধানীর দুই পাশে 2 ল্যান্ডফিলের বর্জ্য পোড়ানোয় রাতেই বেশি দূষিত ঢাকার বাতাস। 30 থেকে 35 গুণ পর্যন্ত বেশি বায়ু দূষণ হচ্ছে রাতে। রমজানে অনেকটাই নীরব কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলো। সৈকতে নেই চিরচেনা কোলাহল, ছাড়েও মিলছে না প্রত্যাশিত সাড়া। এবং ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ট্রাম্প, নির্বিচারে মার্কিন ও ইসরায়েলি হামলা চলছেই। তেলক্ষেত্র ও বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা প্রতিহতের দাবি সৌদি আরবের। মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব পড়তে পারে জ্বালানি তেলের বাজারে, এমন শঙ্কায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে হুমড়ি খেয়ে পড়েছেন গাড়ি চালকরা। কোথাও কোথাও দীর্ঘ লাইন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সম্ভাব্য সংকট ও দাম বাড়ার গুজবে প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে রাখছেন অনেকেই। এতে কৃত্রিম সংকটে জটিল হচ্ছে পরিস্থিতি। জ্বালানি তেলের জন্য ব্যক্তিগত গাড়ি আর মোটরসাইকেলের দীর্ঘ সারি, পাম্পের সামনে অপেক্ষমান অসংখ্য চালক। কোথাও কোথাও সেই সারি ছড়িয়ে পড়েছে মূল সড়ক পর্যন্ত। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে এমন চিত্র। তেল সংকট বা দাম বাড়ার শঙ্কায় বৃহস্পতিবার থেকেই পাম্পে বাড়তি জ্বালানি নিতে ভিড় করছেন গ্রাহকরা। দুপুর বা বিকাল বা রাত্রে জ্যাম থাকে বেশি, এখন হয়তো সকালে আসলে তাড়াতাড়ি উঠায় নিয়ে চলে যেতে পারবো। আইসে এখানে দেখতেছি তার বিপরীত চিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সূত্রে তেলের দাম বাড়তে পারে এমন খবর পেয়েই আগেভাগে তেল নিতে এসেছেন তারা। বাইকারদের কাছ থেকে শুনেছি যে তেলের সংকট হবে, এই জন্য আর তেল পাওয়া যাচ্ছে না, অনেক পাম্প বন্ধ হয়ে গেছে, এই জন্য আসা। আমি আসতে চাইছিলাম না, কালকে হঠাৎ করে আমার এক ফ্রেন্ড ফোন দিল যে যদি গাড়ি চলাস তাহলে অফিসে যাতায়াতের জন্য তেল কিছু টাঙ্কিটা বোঝাই করে রাখ। গতকাল থেকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুক বা ভাই ব্রাদার অনেকেই দেখে ভিডিও করে পাঠায় যে পাম্প স্টেশনগুলোতে অনেক ভিড়, তেলের সংকট, তেল নিয়ে রাখেন। 5 দিন চলার মতো তেল থাকার পরও অনেকেই ট্যাঙ্ক ভরে নিচ্ছেন। চালকদের কেউ কেউ বলছেন এতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। যারা এটা রেগুলার না, তারপরেও তারা দেখেন যে তেল এখান থেকে নিচ্ছে, নেওয়ার পর তারা স্টক করতেছে। অনেকে বেশি করে তেল নিতেছে আর অনেকে স্টক করতেছে ব্যবসায়ীরা, যার কারণে এই পাম্পের উপর চাপ পড়ছে। কেউ 2 ঘন্টা, কেউ তারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। যত সময় লাগুক, উদ্দেশ্য একটাই, ট্যাঙ্ক ভরে তেল নেওয়া। শুনতেছি একটা ক্রাইসিস পড়বে, আপাতত টাঙ্কিতে যেটুক ধরে এটুক রাখতে যাচ্ছি। আমরা আবার হুজুকের মানুষ, তো একটা কিছু শুনলেই ওটাকে সিরিয়াস নিয়ে নেই আর কি, এটা জাতিগত সমস্যা। মোটরসাইকেল চালকদের কারো কারো অভিযোগ, অনেকেই বাসায় তেল রেখে আবার পাম্পে এসে তেল নিচ্ছেন, ফলে পরিস্থিতি আরো জটিল হচ্ছে। তেল শেষ হয়ে যাবে এই আশঙ্কার জন্য তারা তেল ভরে নিয়ে বাসায় গিয়ে ট্যাঙ্কিটা আনলোড করে আবার আসছে, যার কারণে এই যে প্রেশারটা। ম্যাক্সিমাম গাড়িতে তেল আছে, কিন্তু আমাদের ট্যাঙ্কি লোড করে রাখতে হবে। এটা হচ্ছে মানে আমরা বাঙালি হুজুকে যে একটা মাতলামি করি, ওই জিনিসটা আমরা করতেছি, সবসময় দেখতেছি গুজব ছড়াচ্ছে, মানুষের মাথার ভিতরে একটা ঢুকেছে, পাম্পে দিকে তেল দিচ্ছে না। আবার কিছু অসাধু ব্যবসায়ীও আছে, পাম্প বন্ধ করে দিচ্ছে, তারা এই সুযোগ নিচ্ছে। একেবারেই গুজব। সরকার থেকে আমাদেরকে এখনো বলে নাই যে আমরা তেলের আপনাদেরকে রেশনিং করে দিছি অথবা তেল কম আছে। যাদের ট্যাঙ্ক ক্যাপাসিটি একটু কম, কিন্তু সারা দিন সারা রাত চালাইছে, ওরা তো আর বাড়তেছে না। এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে বর্তমানে দেশে ডিজেল 14 দিন, অকটেন 28 দিন, পেট্রোল 15 দিন, ফার্নেস অয়েল 93 দিন এবং জেট ফুয়েলের 55 দিনের মজুত রয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখতে 2রা মার্চ পর্যন্ত 7টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। এবার ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি। শুক্রবার বিপিসির এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়, মোটরসাইকেলে দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে 10 লিটার তেল। জিপ ও মাইক্রোবাস দিনে পাবে 20 থেকে 25 লিটার। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে
70 থেকে 80 লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কন্টেইনার ট্রাক দৈনিক 200 থেকে 220 লিটার তেল নিতে পারবে। জ্বালানি তেলের সংকটের গুজবে রাজধানীর বিভিন্ন পাম্পে ভোর থেকেই ভিড় করছেন যানবাহনের চালকেরা। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল হুদা, জানতে চাই আপনার কাছে যে কি দেখছেন, চালকরা কি বলছেন, যারা ফিলিং স্টেশনে কর্মরত তারা কি বলছেন, আর পুরো চিত্রটা একটু দেখাবেন যে গাড়ির কত দূর সারি দেখতে চাই আপনার মাধ্যমে। গাড়ির সারিটা কিন্তু খুবই দীর্ঘ। আমি পেট্রোল পাম্পের ভেতরে রয়েছি, তবে বাইরের যে সড়কটি রয়েছে এটি মহাখালীর যে মোড়ের কাছাকাছি, এবং এই লাইনটা কিন্তু একদম চলে গিয়েছে ব্রাক যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয় পার হয়ে একদম ক্যান্সার হাসপাতালের কাছাকাছি, অর্থাৎ প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। আমি এই মুহূর্তে হয়তো দেখাতে পারছি না, কিছুক্ষণের মধ্যেই দেখাবো। আমি একটু ভেতরের চিত্র দেখাই যে এখানে এখন তেল নিচ্ছেন, প্রাইভেট কারে তেল দেওয়া হচ্ছে এবং পাশাপাশি যেই বাইক রয়েছে সেগুলোতে তেল দেওয়া হচ্ছে। আমরা একটু কথা বলেছিলাম এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে। আজকে কিন্তু অন্য দিনের মতো যার ইচ্ছে মতো তেল দেওয়া হচ্ছে না, অর্থাৎ সরকার যে এক ধরনের নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তেল দেওয়া হচ্ছে। এক্ষেত্রে যে প্রাইভেট কারগুলো রয়েছে সেগুলোকে 10 থেকে 20 লিটারের মধ্যেই তেল দেওয়া হচ্ছে, এর বেশি দেওয়া হচ্ছে না। এবং যে মোটরসাইকেলগুলো রয়েছে সেই মোটরসাইকেলগুলোকে সর্বোচ্চ 2 লিটার অথবা 250 থেকে 300 টাকা পরিমাণ যে অকটেন বা তেল দেওয়া হচ্ছে। তো আমরা একটু কথা বলেছিলাম এখানকার যারা তেল কিনতে এসেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা বেশ সময় ধরে 1 ঘন্টা বা তারও বেশি সময় ধরে তারা লাইনে দাঁড়িয়ে তেল দিচ্ছেন। এছাড়া এর আগে বেশ কয়েকটি পাম্প ঘুরে আসার কথাও তারা জানিয়েছেন। সেখানে এর থেকে হয়তো আরও ভিড়, যে কারণে তারা মহাখালীর এই পাম্পটিতে এসেছেন। এবং তারা বলছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মানুষের মুখে মুখে যে এক ধরনের তেল শেষ হওয়ার যে শঙ্কার কথা তারা শুনে আসছিলেন, তো সেই শঙ্কার জায়গা থেকেই তারা আসলে বেশি বেশি তেল নেওয়ার হিড়িক কিন্তু পড়েছিল গত 2 দিনে। তবে আজকে সেই হিড়িকটি কিছুটা কমেছে, কিন্তু তারপরেও মানুষের মধ্যে সেই একই শঙ্কা এখনও বিরাজ করছে। এখনও মানুষ তেলের জন্য দীর্ঘ লাইনে সারি করে দাঁড়িয়ে আছে। রেদওয়ান। নাজমুল হুদা, ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের প্রভাবে কাঁচামাল সংকটে পড়তে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। হরমুজ প্রণালী বন্ধ থাকায় 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে সৌদি আরবের রাশ তানুরা বন্দরে আটকা পড়েছে বিপিসির জাহাজ। সময়মতো জাহাজটি না পৌঁছালে দেশের জ্বালানি খাতে দেখা দিতে পারে অনিশ্চয়তা। দেশের জ্বালানি তেলের চাহিদা মেটাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল আমদানি করে বাংলাদেশ। এরপর চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করে উৎপাদন হয় ডিজেল, অকটেন, পেট্রোল, জেট ফুয়েল সহ বিভিন্ন জ্বালানি। ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবে আটকা পড়েছে 1 লাখ টন ক্রুড অয়েল। গত 2 মার্চ নির্ধারিত সময়ে বাংলাদেশের পথে রওনা হতে পারেনি বিপিসির জাহাজ। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় অন্তত কয়েকশো তেলবাহী ট্যাঙ্কার মধ্যপ্রাচ্যের বন্দরগুলোতে আটকে পড়ে আছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো ক্রুড অয়েল দেশে না পৌঁছালে জ্বালানি বাজারে এর প্রভাব পড়তে শুরু করবে। আমাদের মজুদ এখনো ঠিক আছে, তবে ক্রুডের বিষয়ে একটু আমরা সংকটে পড়েছি যে ক্রুড একটি লোড হয়েছে যেটি হরমুজ প্রণালী অতিক্রম করতে পারছে না, আর একটি 22 তারিখে আছে, সেটা কি হবে আমরা জানি না। তো আমাদের হাতে বিকল্প কিছু ব্যবস্থা আছে, কিছু এডিশনাল কার্গো এই আমাদের যে চুক্তি আছে তার ভিতরে ধরা আছে। তো আমরা তাদেরকে রিকোয়েস্ট করব, তারা যদি এই এডিশনাল কার্গোটা আমাদের সরবরাহ করে তাহলে বিকল্প হিসেবে আমাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। অপরিশোধিত জ্বালানি তেল সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে আমদানি হয়ে চট্টগ্রামে পৌঁছাচ্ছে। আপাতত দেশে পরিশোধিত জ্বালানির সরবরাহ স্বাভাবিক থাকলেও 5-6 দিনের মধ্যে জাহাজ রওনা দিতে না পারলে কাঁচামাল সংকটে পড়বে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। আগামী 22 মার্চ সংযুক্ত আরব আমিরাত থেকে আরেকটি জাহাজ চট্টগ্রামে আসার কথা রয়েছে, তবে সবকিছু নির্ভর করছে যুদ্ধ পরিস্থিতির উপর। অপ্রয়োজনীয় জ্বালানি তেল যেখানে আমরা একটু এই মুহূর্তে খরচ না করলেও চলতেছে, সে সমস্ত সাইটগুলোকে আমাদেরকে একটু সাশ্রয়ী হতে হবে। সোলার এনার্জি,
উইন্ড এনার্জি এ সমস্ত দিকে একটু আমাদের কনসেন্ট্রেট করতে হবে, যেগুলো বিদ্যুৎ উৎপাদন করতে লিকুইড জ্বালানি দরকার হয় না। জ্বালানি এবং এলএনজি দুইটার ক্ষেত্রেই আমাদেরকে বিকল্প সবসময় আমাদেরকে হাতে রাখতে হবে। জ্বালানি বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী দীর্ঘ সময় অচল থাকলে শুধু আমদানি ব্যয় নয়, অভ্যন্তরীণ উৎপাদন ও বিতরণ ব্যবস্থার উপরও চাপ পড়বে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। কোনোভাবেই ফিরছে না রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা। রেশারেশি আর অসুস্থ প্রতিযোগিতায় বেপরোয়া বাস চালকেরা। যত্রতত্র যাত্রী ওঠানামা আর বাস দাঁড়িয়ে থাকায় সড়কে দেখা দেয় বিশৃঙ্খলা। চলাচলে ভোগান্তি আর ঝুঁকি যেন নগরবাসীর নিয়তে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের সদিচ্ছা আর সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ ছাড়া ফিরবে না গণপরিবহনের শৃঙ্খলা। যাত্রীরা স্টপ ছাড়া দেখেন দাঁড়ায় রয়েছে, এখন কি করবো? অফিস সময় বাসের জন্য যাত্রীদের অপেক্ষা। ব্যক্তিগত গাড়িতে নগর সয়লাভ হলেও নেই পর্যাপ্ত গণপরিবহন। প্রতিদিনই বাসের দরজায় বাদুড় ঝোলা যেন যাত্রীদের নিয়তি। মোড়ে মোড়ে স্টপেজ থাকলেও নেই ব্যবহার। ঝুঁকি নিয়ে মাঝ রাস্তায় চলে যাত্রী ওঠানামা। রেশারেশি, ধাক্কাধাক্কির পাশাপাশি বিপজ্জনক ওভারটেকিং গণপরিবহনের নিয়মিত চিত্র। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন সময়ে নেওয়া হয় নানা উদ্যোগ। কখনো সবুজ রং হয়েছে বাস, কখনো খোলস পাল্টে গোলাপি। স্টপেজ, টিকেটিং সবই বারবার চর্চা হলেও টেকেনি কিছুই। দাঁড়ানোর মতো রাস্তার উপরে দুই সাইডে গাড়ি, চতুর্দিকে গাড়ি চলাচল করে, ঝুঁকি তো অবশ্যই আছে। ওই ঝুঁকি নিয়েই তো যাইতে হবে। এরা আমাদের বইলা ওঠা ঠিকঠাক মতন, যে স্টেশনে নামাবো ঠিক মতন এরা নামায় না, কিন্তু নামানোর সময় এরা খারাপ ব্যবহার করে। স্টপেজে নামানো ঠিক না, এখন এইভাবে চলতেছে। এখন আমরা নামায় যাচ্ছি। বাসগুলো যত্রতত্র যাত্রী ওঠানামা করায়, তারপরে সিগন্যাল ভায়োলেশন করে, ম্যাক্সিমাম টাইমে সিগন্যাল ভায়োলেশন করে। রাজধানীর গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজাতে 2021 সাল থেকে ধাপে ধাপে বাসগুলোকে একক কোম্পানির আওতায় আনার উদ্যোগ নেয় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। মালিক শ্রমিক সংগঠন সমূহের থেকে একটা অসহযোগিতা ছিল। রুটের পরিকল্পনা এবং যে সিচুয়েশনটা ছিল সেটাও আসলে ভালো ছিল না। অবৈধ বাস ঢাকা শহরে চলবে না, বা এই যে লক্করঝক্কর ভাঙাচোরা, তারপরে রং চটা, এগুলো যে চলবে না, এই বিষয়ে আসলে কোনো মানে ডিসিশন বা সিদ্ধান্ত হয়তো সভাতে নেওয়া হচ্ছে, কিন্তু এর কোনো ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পাইনি। বিশেষজ্ঞরা বলছেন, সিন্ডিকেট আর পুলিশের অসহযোগিতায় বাস্তবায়ন করা যায়নি বাস রুট রেশনালাইজেশন প্রকল্প। লক্করঝক্কর আর আনফিট বাসকে গোলাপি রঙে নামানোর নজিরও দেখা যায় সড়কে। সড়কে যত উশৃঙ্খলা রাখা যায়, এটাকে ঘিরে একটা এক্সটর্শনের সুযোগ হয়, এটা চাঁদা পাওয়া যায়। কারণ অবৈধ যানবাহন চলছে কেমনে? আপনার রুট পারমিট নাই, লাইসেন্স নাই, আপনার ট্যাক্স টোকেন নাই, আপনি কীভাবে চলছেন? এটার কোনো না কোনোভাবে সমঝোতাই চলছে। সমঝোতা হয় আসলে চাঁদার মাধ্যমে। ডিটিসিএ শুধুমাত্র টেকনিক্যাল স্টাডি যেটা বারবার করছে, রিভিশন করছে, নতুন নতুন স্টাডি নিচ্ছে, এইভাবে কিন্তু আসলে বাস রুট ফ্র্যাঞ্চাইজি হবে না। অবশ্য মালিক সমিতি বলছে, পরিবহনে শৃঙ্খলা ফেরাতে সরকারের যে কোনো উদ্যোগে সহযোগিতা করতে চায় তারা। কেউ ফান্ডিংস করতেছে না, ডিটিসিএ বারবার বলতেছে না। আমি ডিটিসিএ বলছেন আপনি আমাকে 100 গাড়ি দেন, 50টা গাড়ি দেন, আপনাদের লোক দিয়ে দেন, অন্য কোম্পানি গিয়ে দেন। আমি বলি না আমার মালিক কেন দেবে, আমি সাহায্য করবো। প্রতিটা পৃথিবীর দেশেই আপনি দেখবেন শহরতলি এই পরিবহন ব্যবসায় এখানে সাবসিডি দিতে হয়। এখানে দেওয়া দূরের কথা, বছর বছর আপনার উপর ট্যাক্স বৃদ্ধি করে। এই তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনার এআইটি দ্বিগুণ করে দেওয়া হলো। এটা কোন কারণে? যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছার অভাবেই পরিবহনে শৃঙ্খলা ফেরানোর সব উদ্যোগ ভেস্তে গেছে। আধুনিক কিছু করার আগে আমার কিছু আয়োজন লাগবে, কিছু প্রস্তুতি লাগবে। সেই আয়োজন বা প্রস্তুতিগুলো আসলে নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। সেখানে রাজনৈতিক সদিচ্ছার একটা বিষয় আছে। তো এই কাজগুলি যদি আমরা করতে পারি, ইউটার্নও কাজ করবে, ইউলুপও কাজ করবে, সড়ক বাতিও কাজ করবে, বাস রুট ফ্র্যাঞ্চাইজি এটাও ইমপ্লিমেন্টেশন করা সম্ভব হবে। কিন্তু নীতিগত সিদ্ধান্তে সরকারি স্ট্যান্ডটা কঠোর হতে হবে। নতুন দিন মানেই নতুন গন্তব্যের পথে ছুটে চলা। রাজধানীবাসীর এই ছুটে চলায় মূল অনুষঙ্গ গণপরিবহন। তবে ভিড়, সময়ের চাপ আর নিয়ম না মানার সংস্কৃতিতে বাহনের এই সহজ যাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। তাই গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে অতীতের সবাই ব্যর্থ হলেও নতুন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ এটি। সেই
চ্যালেঞ্জ মোকাবেলায় সফলতা বা ব্যর্থতার গল্প বলে দেবে ভবিষ্যতই। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। দিনে নয়, রাতেই বেশি দূষিত ঢাকার বাতাস। এর অন্যতম কারণ রাজধানীর দুই পাশের দুই ল্যান্ডফিলের বর্জ্য পোড়ানো, যে কারণে আন্তর্জাতিক মানমাত্রা 30 থেকে 35 গুণ পর্যন্ত বেশি বায়ু দূষণ হচ্ছে রাতে। পরিবেশ অধিদপ্তর বলছে, এসব ঠেকাতে দুই সিটি কর্পোরেশন সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে চিঠি ও নোটিশ। রাতের আগুনের এই ছবি রাজধানীর মাতুয়াইল ল্যান্ডফিলের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশিরভাগ বর্জ্যই যেখানে সেখানে জ্বলছে আগুন, যার ধোঁয়া ছড়িয়ে পড়ছে শহর জুড়ে। এই ছবি ঢাকার আমিনবাজারের। উত্তর সিটি কর্পোরেশন এলাকার বর্জ্যের স্তূপেও জ্বলছে আগুন, ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া। গবেষণা বলছে, ঢাকায় দিনের চেয়ে রাতের বাতাস কয়েক গুণ বেশি বিষাক্ত। দিনে যেখানে দূষণে PM 2.5 এর মাত্রা 62 পর্যন্ত নামছে, সেখানে মধ্যরাতে সেই মাত্রা উঠছে 110 পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, পরিপূরক নানা কারণ থাকলেও রাতে বায়ু দূষণের এমন ভয়াবহতার জন্য দায়ী ল্যান্ডফিলের আগুন। এবং রাত যত গভীর হয় এই দূষণের পরিমাণ তত বৃদ্ধি পেতে থাকে এবং রাত 1টা থেকে 2টা বাংলাদেশের সর্বোচ্চ বায়ু দূষণের স্লট হিসেবে পরিগণিত হয় এবং WHO এর মানমাত্রা অনুযায়ী সেটি 30-35 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এই দুটি ডাম্পিং সাইটে বর্জ্য পোড়ানোর কারণে সারা শহরের মানুষ রাত্রের বেলা তিক্ত যেই ঝাঁঝালো গন্ধ বর্জ্য পোড়ানো, সেটি শহরব্যাপী মানুষ অনুভব করে এবং রাতের বেলা বায়ু দূষণ বৃদ্ধি পেয়ে যাওয়ার পিছনে এই দুইটি ডাম্পিং সাইটের বর্জ্য পোড়ানোর সাথে সাথে অন্যান্য জায়গাতে বর্জ্য পোড়ানোটি অন্যতম একটি প্রধান কারণ। পরিবেশ অধিদপ্তর বলছে, এই দূষণ ঠেকাতে এবং ব্যবস্থা নিতে দুই সিটি কর্পোরেশন সহ বিভিন্ন দপ্তরে এরই মধ্যে চিঠি ও নোটিশ দিয়েছেন তারা। এই দুই জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়। কেউ স্বীকার করতে চান না, কিন্তু আগুন লাগানো হয়। সাউথ সিটি কর্পোরেশন, নর্থ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওনাদেরকে সুনির্দিষ্ট চিঠি দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর থেকে আমরা নোটিশ দিয়েছি যেন আমিনবাজার এবং মাতুয়াইলে যেন বর্জ্য পোড়ানো না হয় এবং আইনে উল্লেখ করা আছে যে এই আইন অনুযায়ী এই বর্জ্য পোড়ানো নিষিদ্ধ। যার উচ্চ পর্যায়ে আলোচনা করে ইমিডিয়েটলি যেন এটার একটা সুন্দর ব্যবস্থা নেওয়া যায়। কিছু এনফোর্সমেন্ট কার্যক্রমও করা হবে। এরই মধ্যে আমিনবাজারের ল্যান্ডফিল পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল আলম খান মিল্টন। মানবসৃষ্ট এই বায়ু দূষণ ঠেকাতে সংশ্লিষ্টদের কঠোর হওয়ার আহ্বান রাজধানীবাসীর। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতারে যোগ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ ইফতারের আয়োজন করা হয়। এই সময় জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে কূটনীতিকদের প্রতি আহ্বান জানান তিনি। ইফতারে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। অন্তর্বর্তী সরকারের সময়ে হওয়া বিভিন্ন চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে দাবি করেছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করেন তিনি। লেখেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে সরকার জামায়াতের সঙ্গে আলোচনা করেনি। আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলেও উল্লেখ করেন তিনি। নারী হিসেবে দক্ষতাকে পুঁজি করেই সামনে এগুতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নতুন সরকার গঠনের পর নতুন দায়িত্বে নিজেকে আরও সমৃদ্ধ করার চেষ্টা অব্যাহত রাখবেন। নারী দিবস সামনে রেখে ডিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, নারীকে এগিয়ে যেতে হবে সকল প্রতিবন্ধকতার ঠেলেই।
52 বছর বয়সী শামা ওবায়েদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার আগে ছিলেন বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহায়ক কমিটিতে, সামলেছেন আন্তর্জাতিক নানা বিষয়। নির্বাচনে ফরিদপুর 2 আসনে প্রার্থী হয়ে 1,21,994 ভোট পেয়ে জয়ী হন তিনি। দেশের মানুষের জন্য কাজ করতে চাই, নারীদের জন্য বিশেষভাবে কাজ করতে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর নারী হিসেবে কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন বললেন, রাজনীতির পথ পারিবারিক কারণে কিছুটা সহজ হলেও নারী হিসেবে সংগ্রাম করতেই হয়েছে। নারীদেরকে তো মনে হয় জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধই করে যেতে হয়, আনফর্চুনেটলি। কিন্তু আমি বলবো যে আমার ব্যক্তিগতভাবে আমার রাজনীতিতে আসার পরে যেহেতু আমার বাবার কারণে আমার একটা জায়গা তৈরি ছিল নির্বাচনী এলাকায়, আমার নির্বাচনী এলাকার মানুষের জন্যই আমার রাজনীতিতে আসা। তো সেই জায়গাটা থেকে আমি কিছুটা সহযোগিতা তো এলাকার মানুষের কাছ থেকে আমি পেয়েছি, সেটা আমি কখনোই ভুলবো না। কিন্তু একই সাথে বিভিন্ন সময় তো ঘাত প্রতিঘাত পেরিয়ে আসতে হয়। নারীদেরকে অনেক সময় তার কাউন্টার পার্টের চেয়ে ডাবল কাজ করতে হয়। তার পুরুষ কলিগের চেয়ে সে যে যোগ্য সেটা প্রমাণ করতে হলে তার আরও ডাবল পরিশ্রম করতে হয়, শুধু সেই একই জায়গাটা নেওয়ার জন্য, একই পজিশনটা নেওয়ার জন্য। নারীর রাজনৈতিক জীবন সবসময় কঠিন জানিয়ে শামা ওবায়েদ বলেন, তাই বলে নারীদের হাল ছেড়ে দিলে চলবে না, ক্লান্ত হওয়া চলবে না। কোনো না কোনো একটা সময় লাগে যে আচ্ছা সব বাদ দিয়ে দিই। অবশ্যই আমরা তো সকলেই মানুষ, যখন দেখি যে অন্যায় হচ্ছে তখন অবশ্যই খারাপ লাগে, কিন্তু সেটাকে দমিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। অবশ্যই ব্রেন লাগে, আমরা তো সবাই মানুষ। কখনো কি শিকার হন মেন্সপ্ল্যানিং এর? এমন প্রশ্নের উত্তরে জানান, সেটা তো সমাজে আছে, এই ধরনের সমস্যা অবশ্যই আছে, রাজনীতিতেও আছে, প্রফেশনেও আছে। তো সেটা আমি এখনো সেই সমস্যার ব্যক্তিগতভাবে সম্মুখীন হইনি। নিজের দায়িত্ব নিষ্ঠার সাথে আগামী দিনে করে যাবেন, এমনটাই বললেন শামা ওবায়েদ। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ঘরে বাইরে কোথাও শান্তি নেই, শুধু মশা আর মশা। দিশেহারা রাজশাহীবাসী। মশার কামড়ে 14 মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে মারা গেছেন 21 জন। এই সময় আক্রান্ত হন আরও 1699 জন। নগরবাসীর অভিযোগ, মশা নিধনে তৎপরতা নেই সিটি কর্পোরেশনের। চলছে মশার প্রজনন মৌসুম, চারিদিকে মশার উৎপাত। অতিষ্ঠ নগরবাসী আক্রান্ত হচ্ছেন মশাবাহিত নানা রোগে। গত 14 মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে 1720 জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে মারা গেছেন 21 জন। সিটি কর্পোরেশন মশা নিধনে কাজ করছে না, অভিযোগ নগরবাসীর। ড্রেনের অবস্থা খুবই খারাপ, এই ড্রেনের কারণে মশারা বেশি হচ্ছে, আর যেখানে সেখানে ময়লা পড়ে থাকে। বর্তমানে সন্ধ্যা একটা নতুন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে মশা। সারাদিন তো যেমন তেমন, সন্ধ্যার পর বসা যায় না কয়েল ছাড়া। বড় বড় মশা, রাতে তো থাকা যাচ্ছে না, সন্ধ্যা লাগলেই আমাদের ঘরে মশায় ভর্তি হয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগই নাই। চিকিৎসকরা বলছেন, এখনই সতর্ক না হলে ডেঙ্গু ছাড়াও মশাবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে প্রাণনাশের ঝুঁকি রয়েছে। ডেঙ্গু পেশেন্টের আপনার সাধারণত জ্বর থাকে, জ্বরের সাথে গা ব্যথা থাকে, কোমর ব্যথা, চোখের পেছনে ব্যথা থাকে, স্কিনে র্যাশ থাকে, লাল লাল দাগ থাকে। ম্যালেরিয়া হলে সাধারণত জ্বরের সাথে প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর আসে। আর জাপানিজ এনকেফালাইটিস সেটাতে জ্বরের পরে রোগী অজ্ঞান হয়ে যায় এবং এটা একটা মারাত্মক অসুখ। অনেক পেশেন্টই এই অসুখ থেকে মারা যায়। ফগার মেশিনে উড়ন্ত মশা মরে না, বরং উপকারী অনেক পতঙ্গ মারা যায়। এজন্য মশার লার্ভা বা ডিম ধ্বংসের জন্য ড্রেনে প্রতিদিনই ওষুধ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। অনেকে এটা চিন্তা করেন যে হয়তো ফগার মেশিন মারলে হয়তো মশা কন্ট্রোলে আসবে। আসলে ফগার মেশিন মারলে মশা ওইভাবে কন্ট্রোলে আসে না। মশা কন্ট্রোলে আনার জন্য মূল যে প্রতিবাদ্য বা মূল যে জিনিসটা, সেটা হলো ডিমেই ধ্বংস করতে হবে, এবং সেই কার্যক্রমটা আমরা করে যাচ্ছি এবং আমরা আশা করছি যে খুব দ্রুতই জনগণের সহযোগিতা এটা হলো আমরা কন্ট্রোলে আনতে সক্ষম হব। মশার বংশবিস্তার ঠেকাতে বাড়ির আশেপাশে পরিষ্কার রাখা এবং পানি জমতে না দেওয়ার পরামর্শ সিটি কর্পোরেশনের। সৌরভ হাবিব, টিবিসি নিউজ, রাজশাহী। পবিত্র রমজান মাস জুড়ে সমাজের দরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। রাজধানীর বিভিন্ন স্পটে প্রতিদিন প্রায় 5000 মানুষকে ইফতার দিচ্ছে সংগঠনটি। 1200 পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে ইফতার দেওয়া সহ 500 থেকে 600 মানুষকে বসিয়ে ইফতার করানো হচ্ছে। এমন মানবিক কাজে সন্তোষ প্রকাশ করেছেন খেটে খাওয়া মানুষরা।
সংযম ও ইবাদতের মাস পবিত্র রমজান। মাস জুড়ে প্রায় 3 লাখ মানুষের মাঝে ইফতার বিতরণ করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ী, রাজশাহী, কুড়িগ্রাম জেলায় এই কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। 2016 সালে 30 প্যাকেট খাবার মাত্র 1 টাকা করে মানুষের মাঝে বিতরণ করে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এরপর করোনার সময় খাবার বিতরণ করে নজর কাড়ে সবার। এখন পর্যন্ত 1 টাকায় প্রায় 1 কোটি মানুষের মাঝে খাবার বিতরণ করেছে সংগঠনটি। বস্তিগুলোতে আমরা বিভিন্ন বাসায় বাসায় গিয়ে একবারে পৌঁছে দিচ্ছি। এটা হচ্ছে ফ্যামিলি প্যাকেজ। একটা ফ্যামিলি প্যাকেজে আমরা হচ্ছে 4 জনে খাবার দিচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের ঢাকাতে প্রতিদিন হচ্ছে 5000 মানুষের আয়োজন করা হয়। বাংলাদেশে একটা বড় বস্তি বাসানটেক বস্তি, এখান থেকে সুবিধাবঞ্চিত মানুষদেরকে কিছুটা হলে ইফতারির যে সহযোগিতাটা দেওয়া, ওই চেষ্টার জন্য এখান থেকে আসলে আমাদের কাজ করা। রমজান জুড়ে রাজধানীতে ইফতার বিতরণের কাজে সহযোগিতা করছে প্রায় 40 জন স্বেচ্ছাসেবক। সুশৃঙ্খলভাবে ইফতার প্যাকেটজাত করে টোকেনের মাধ্যমে মানুষের মাঝে বিতরণ করছে তারা। কমপক্ষে 3টা থেকে 5টা বস্তিতে আমরা প্রতিদিন খাবার দিয়ে দিচ্ছি। পাশাপাশি আমাদের একটা ইফতারির দোকান হচ্ছে, সেখানে আমরা বাসায় বাসায় গিয়ে টোকেন সিস্টেম করছি, কার্ড দিয়ে আসি, তারা এসে আমাদের ইফতারির দোকান থেকে বিনামূল্যে ইফতারি নিয়ে যায়। ছোলা, মুড়ি, খেজুর, জিলাপি, বেগুনি, ডিম চপ, এই আইটেমগুলো থাকে, যেটা 4 থেকে 5 জনের পরিমাণে ইফতার আমরা যেটা ঘরে ঘরে পৌঁছিয়ে দিই। প্রতিদিন 5000 মানুষের মাঝে ইফতার বিতরণ করছে এই সংগঠন। বিনামূল্যে ইফতার পেয়ে খুশি খেটে খাওয়া মানুষরা। চাউল, ডাল, তেল, চিনি এসবগুলি আমরা পাইছি করোনার বেলা। এরকম দেশের সবাই যদি দিতে পারে আলহামদুলিল্লাহ ভালো। আমাদের মতো গরিব মানুষ খাইতে পারবো, বাঁচতে পারবো ইনশাল্লাহ, এটা খুব ভালো। বিদ্যানন্দ ফাউন্ডেশনের মতো এমন মানবিক কাজে সমাজের বিত্তমানদেরও এগিয়ে আসার আহ্বান সাধারণ মানুষের। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। চলতি মৌসুমে নেত্রকোনায় হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে ধীরগতির কারণে শঙ্কায় কৃষক। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় আগাম বন্যার ঝুঁকি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। জেলায় এবছর নতুন করে বাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য প্রায় 31 কোটি টাকা বরাদ্দ ধরা হয়। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে দ্রুতই শেষ হচ্ছে বাকি কাজ। হাওরের অন্যতম ফসল বোরো ধান, তাই ফসল রক্ষায় আগাম বন্যা ঠেকাতে প্রতি বছর মাটির বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। এবারও নির্মাণ হচ্ছে 136 কিলোমিটার বাঁধ। তবে নির্ধারিত সময় পার হলেও এখন পর্যন্ত বাঁধ নির্মাণের কাজ শেষ হয়নি। অধিকাংশ বাঁধে মাটির কাজ শেষ হলেও সম্পূর্ণ হয়নি ঘাস বাঁধাই ও কম্পেকশন কাজ। তাই আগাম বন্যায় ফসলহানির শঙ্কায় কৃষক। ফাঁকা হয়ে যাওয়ার বাকি যেটা আছে এটা যদি ফাঁকা হয়ে যাওয়াতে আমরা নিশ্চিন্ত। বাঁধের উপরে আমরা নির্ভরশীল, আমরা না এই অঞ্চলে মনগ্রস্ত যারা আছে। হাওরের সবচেয়ে বড় বাঁধ চর হাইজদায় মেরামতযোগ্য 30 কিলোমিটারের মধ্যে 4.5 কিলোমিটার অংশ ইতোমধ্যে পাকা করা হয়েছে। বাঁধের বাকি অংশ স্থায়ীভাবে নির্মাণের দাবি কৃষকদের। এখন মাটি কাটা শেষ, অনেক বিষয় হয়েছে, যারা এই চট লাগাইবার বাকি আছে চট লাগাইতেছে, আর যারা কিছু কিছু লোকের চট লাগাই শেষ উপরে লাইছে। বছরে একটা ফসল ভাই এই বেরিবান্ধের আশাই আমরা, তাই আমরা দাবি এইটাই, আমরা এই বেরিবান্ধটা যদি ভালো হয় তাহলে আমরা ভালো। ফসলহানির শঙ্কা নেই জানিয়ে দ্রুত বাকি কাজ শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। নিচু এলাকার বাঁধগুলোতে পানি নামতে দেরি হওয়ার কারণে কাজগুলো একটু দেরিতে শুরু হয়েছিল, সেগুলো আমাদের মাটির কাজ শেষের পর্যায়ে আমরা ড্রেসিং ও টার্ফিংয়ের কাজগুলো করতেছি। কৃষকরা যাতে তাদের ফসল ঘরে ওঠাতে পারে, কোনো ধরনের ঝুঁকি না থাকে, এই বাঁধ মেরামত কাজগুলো আমরা সেভাবে মনিটরিং করতেছি এবং ফসল ওঠানো পর্যন্ত আমরা সেগুলো তদারকি অব্যাহত রাখবো। চলতি বছর বাঁধ নির্মাণে নেত্রকোনার খালিয়াজুড়িতে 143টি, মোহনগঞ্জে 29টি, কলমাকান্দায় 10টি, বারহাট্টায় 1টি ও মদনে 29টি প্রকল্প বাস্তবায়ন কমিটি করা হয়েছে। ব্যয় ধরা হয়েছে 30 কোটি 52 লাখ টাকা। যথাসময়ে ফসল রক্ষাবাদের কাজ শেষ হবে এমনটি প্রত্যাশা সকলের। ডিবিসি নিউজ ডেস্ক। রমজানে পর্যটক কমে যাওয়ায় অনেকটাই নীরব কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলো। সৈকতে নেই চিরচেনা কোলাহল। হোটেল রিসোর্টে 60% পর্যন্ত ছাড় দিলেও মিলছে না প্রত্যাশিত সাড়া। অলস সময় কাটাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে যে অল্প সংখ্যক পর্যটক ঘুরতে গেছেন তারা উপভোগ করছেন বসন্তের এক ভিন্ন রূপ। সাগরের ঢেউ বালিয়াড়িতে আছড়ে পড়ছে প্রতিনিয়ত, কিন্তু নীল জলে ভ্রমণ পিপাসুদের কোলাহল নেই। সৈকতের এমন দৃশ্য একেবারেই অচেনা। সাগর জলে জেটস্কি ভাসছে যাত্রীদের অপেক্ষায়। সৈকতে সাজানো কয়েকশো কিটকট। বালিয়াড়িতে ঘোড়া ও বিচ বাইক নিয়ে চালকরা ঠাই দাঁড়িয়ে থাকলেও দেখা নেই পর্যটকদের। রমজানে এমন নীরবতা ভর করেছে কক্সবাজার সমুদ্র সৈকতে।
ভালোই লাগছে, লোকজন কম, একটু মানে বেশি ভিড় হলে ভালো লাগে, আমার ভালো লাগে। তো এখন খুবই ফাঁকা ফাঁকা, ভালো, কিন্তু একটু রোজার জন্য একটু খাওয়া দাওয়াটা একটু কষ্ট হচ্ছে। আনসিজন একটা সময় আসলে মানুষজনের সমাগম খুবই কম, এই কারণে আসলে আসা একটা উপভোগ করার কারণ হচ্ছে ফ্যামিলি নিয়ে আসা। পর্যটকদের সংখ্যা অস্বাভাবিক কমে যাওয়ার স্থবির হয়ে পড়েছে শামুক ঝিনুকের দোকানসহ সাগর কেন্দ্রিক ব্যবসা। অন্য রমজানের চেয়ে এবছর একটু লোক কম, কষ্টের মধ্যে যাচ্ছে। আমরা এরপরও আসি যে কিছু পাই কিনা, এর জন্য আসি। এই সময়টাতে আমরা যেটা করি, আমরা নিজেরা কমিউনিকেশন ট্রেডিংগুলো করি এবং অফিসে বিভিন্ন ধরনের আমরা ট্রেডিং আছে যেগুলো আমরা নিজেরা প্র্যাকটিস করি। হোটেল রিসোর্টগুলো এই সময় দিচ্ছে বড় ধরনের ছাড়। রোজার মাসে আসলে কক্সবাজারে টুরিস্টের সেরকম আগমন ঘটে না। ঈদে আগত পর্যটকদের স্বাগতম জানানোর জন্য সারা মাসভরই আসলে রেনোভেশনের কাজ হয়। রমজানে পর্যটক না থাকলেও প্রস্তুতি চলছে পরবর্তী মৌসুমের জন্য। ঈদের টানা ছুটিতে অন্তত 7 লাখ পর্যটকের সমাগম ঘটবে এমন আশা পর্যটক সংশ্লিষ্টদের। টিভিসি নিউজ ডেস্ক। ইরানের রাজধানী তেহরানে রাতভর কয়েক দফা হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টা হামলা চালিয়েছে ইরানও। সৌদি আরব জানাচ্ছে দেশটির একটি তেলক্ষেত্র ও একটি বিমান ঘাঁটিতে লক্ষ্য করে সম্ভাব্য হামলা তারা প্রতিহত করেছে। অন্যদিকে ইরাকের রাজধানী বাগদাদ ও দক্ষিণাঞ্চলের বসরায় একাধিক ইরানি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে বাগদাদের সামরিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া দক্ষিণাঞ্চলে হ্যালিবার্টনের একটি রাসায়নিক সংরক্ষণাগারেও হামলা চালিয়েছে তেল আবিব। এদিকে লেবাননের নাবিচিদ গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে 3 জন ও 16 জন আহত হয়েছে বলে জানায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া দেশটির বেকা উপত্যকায়ও বিমান হামলা চালিয়েছে তেল আবিব। উপত্যকার নাবিচিতে স্থল অভিযানের চেষ্টা করলে হেজবুল্লাহ যোদ্ধাদের সাথে ইসরায়েলি সেনাদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। আমাদের মনোযোগ কি আগের চেয়ে কমে যাচ্ছে? মার্কিন গণমাধ্যম CNN-এর প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বলা হচ্ছে 20 বছর আগে মানুষ ডিজিটাল স্ক্রিনে গড়ে 2.5 মিনিট মনোযোগ দিতে পারত, যা এখন নেমে এসেছে মাত্র 47 সেকেন্ডে। কেন আমরা দ্রুত ধৈর্য হারাচ্ছি, আর কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব, সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে। আমাদের কি একটানা কোনো কিছু দেখার ধৈর্য আছে, নাকি কয়েক সেকেন্ড পরই মনোযোগ হারিয়ে ফেলি? গবেষণা বলছে ডিজিটাল প্রযুক্তির এই যুগে আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা বা অ্যাটেনশন স্প্যান এখন মাত্র 47 সেকেন্ডে এসে ঠেকেছে। ইনফরমেটিক্স বিশেষজ্ঞ ডাক্তার গ্লোরিয়া মার্ক বলছেন 20 বছরের ডিজিটাল অ্যালগোরিদম আমাদের মস্তিষ্ককে এমনভাবে তৈরি করেছে যে আমরা সবসময় নতুন কিছুর জন্য উদ্গ্রীব থাকি। সোশ্যাল মিডিয়া ফিড আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক হরমোনের নিঃসরণ বাড়ায়, যা আমাদের তাৎক্ষণিক তৃপ্তি বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন এর নেশায় বুঁদ করে রাখে। বিশেষজ্ঞদের মতে এই মনোযোগ হ্রাসের ফলে আমাদের কাজের মান কমছে এবং মানসিক চাপ বাড়ছে। একবার মনোযোগ নষ্ট হলে পুনরায় সেই কাজে পুরোপুরি ফিরে আসতে একজন মানুষের গড়ে প্রায় 25 মিনিট সময় লাগে। আমাদের মস্তিষ্ক এখন সব সময় বিড়ম্বনার জন্য প্রস্তুত থাকে। আমরা যখনই ক্লান্ত বোধ করি তখনই স্ক্রল করতে শুরু করি। এটি আসলে আমাদের মনোযোগের শক্তিকে আরো কমিয়ে দেয়। তবে এই পরিস্থিতি থেকে উত্তরণের কিছু কার্যকরী পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ফোন হাতে নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে কি এটি সত্যিই প্রয়োজন? আপনার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টি বড় কাজের জন্য তুলে রাখুন। একটানা কাজ না করে বিরতি নিন। প্রকৃতির মাঝে কিছুক্ষণ হাঁটাহাঁটি মস্তিষ্ককে সতেজ রাখতে সাহায্য করে। কাজ শেষে কিভাবে বিশ্রাম নেবেন তা ভাবুন, যা আপনাকে দ্রুত কাজ শেষ করতে অনুপ্রাণিত করবে। প্রযুক্তি বাদ দেওয়া সম্ভব নয়, তবে নিয়ন্ত্রিত ব্যবহারই পারে আমাদের হারিয়ে যাওয়া মনোযোগ ফিরিয়ে দিতে। 47 সেকেন্ডের এই বৃত্ত ভেঙে গভীর মনোনিবেশই হতে পারে আধুনিক সময়ের বড় চ্যালেঞ্জ। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।